রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা নিয়ে সংশয়, বাসিন্দাদের ক্ষোভ, আবারও যাচাইয়ের কথা ভাবছে খোদ সিটি কর্পোরেশন। সমন্বয়হীনতাকে দুষছেন নগর বিশেষজ্ঞরা। আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে মংলা ঘষিয়াখালী নৌ চ্যানেল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নির্বিঘ্নে নৌযান চলাচলে ড্রেজার বেজ স্থাপনের পরিকল্পনা। এবং 1 নভেম্বর থেকে ঢাকা ও বিভাগীয় শহর সহ দেশ শতাধিক স্পটে শুরু হচ্ছে আয়কর মেলা। প্রথমবারের মতো চালু করা হচ্ছে অনলাইন ট্যাক্স। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব রাজস্ব নিয়ে। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আব্দুর রাজ্জাক। জনাব আব্দুর রাজ্জাক, স্টুডিওতে আসার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। তবে আপনার সাথে আলোচনার আগে বেশ কয়েকটি খবর আমরা দেখে আসব। দর্শক, ডিসেম্বরের মধ্যে রাজধানীর ঝুঁকিপূর্ণ 321টি ভবন ভাঙ্গা হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। অধিকাংশ ভবনের দেয়ালে দেখা মেলেনি এ সংক্রান্ত সাইনবোর্ড। ঢাকায় 40% অধিক ভবন বিপজ্জনক হলেও মাত্র কয়েকশো ভবনকে চিহ্নিত করা অযৌক্তিক বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। মুজাহিদ শুভ রিপোর্ট। রাজধানীর চকবাজারে 2010 সালে নির্মিত একটি ভবন। 1.5 বছরের মাথায় সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস থেকে পাঠানো চিঠিতে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় হতভম্বিত হয় ভবনের মালিক। এরপর রাজুকের ছাড়পত্র সহ ভবন নির্মাণের প্রয়োজনীয় সব কাগজ দেখে সিটি কর্পোরেশন কয়েক বছরের জন্য থামে। চলতি বছরের মাঝামাঝি 321টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় পড়া এই ভবনটিকে ভাঙার নির্দেশ দেয়ায় ভোগান্তির শেষ সীমায় পৌঁছে ভবন মালিক। শত্রুতামূলক কেউ এটাকে লাগিয়েছে। যাই হোক, আমি কর্তৃপক্ষের কাছে এটা অনুরোধ করতেছি যে আমার বিল্ডিং ঝুঁকিপূর্ণ আছে কিনা আদৌ এটা তদন্ত করে তার দৃষ্টান্ত দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমি। তালিকায় নাম থাকলেও কোনো ধরনের নোটিশ পায়নি বলে দাবি কোনো ভবন মালিকের। কেউ ভবন ভাঙার কথা মাথায় নিলেও সমঝোতার রাস্তায় হাঁটছেন অধিকাংশরা। আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে এটা কিভাবে ছোট করে দেওয়া যায়। এখন যদি আমাদের 3 মাসের নোটিশ দেয়, আমরা যাব কোথায়? আমরা একটা বাসস্থান না ঠিক করে তো আমরা যেতে পারছি না। বুয়েটের জরিপে রাজধানীর 42% ভবনকে বিপজ্জনক বলা হলেও মাত্র কয়েকশো ভবনকে চিহ্নিত করা অযৌক্তিক বলে মত নগর পরিকল্পনাবিদদের। কিসের ভিত্তিতে সিটি কর্পোরেশন এই ভবন ভাঙবে? রাজুকের ভিত্তিতে। রাজুক কি সিটি কর্পোরেশন সেটা দিতে বাধ্য বা দেয়? এই যে একটা সমন্বয় কার্যক্রম, সেটাও কিন্তু আমাদের নাই। ডিসেম্বরের মধ্যেই ভবন ভাঙার কড়া হুঁশিয়ারি দেয়া হলেও এখনো সিটি কর্পোরেশন ভাবছে ভবনগুলো পুনরায় পরীক্ষা করার কথা। কনসালটেন্টের মাধ্যমে এটা পুনরায় একটা পরীক্ষা করা যে আসলে কতটা ঝুঁকিপূর্ণ, বিশেষভাবে যেগুলোর ব্যাপারে আমাদের এই যে সাধারণ মানুষ আপত্তি করেছে, আর যেগুলো আপত্তি করেনি সেগুলো নিয়েও আবার আমরা নোটিশ দিতে চাচ্ছি। ডান পাশের ভবনটি ভেঙে চুরে ক্ষয়ে গেলেও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় পড়েছে আমার পেছনের ভবনটি। দীর্ঘ 6 বছর ধরে রাজুক এবং সিটি কর্পোরেশনের টানাপোড়েনে এখন পর্যন্ত শুরু হয়নি ভবন ভাঙার কাজ। আগামী ডিসেম্বরের মধ্যে বেঁধে দেয়া শেষ সময়ের মধ্যে কার্যক্রম শুরু হবে কিনা সে নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কল্পনা নয়, প্রকৃত অর্থে মংলা ঘষিয়াখালী চ্যানেল এখন আলোর মুখ দেখতে শুরু করেছে। 2 বছরেরই বেশি সময় ধরে খনন কাজ করার পর বর্তমানে চ্যানেল দিয়ে ছোট ও বড় গভীরতার দেশি বিদেশি পণ্যবাহী জাহাজ চলাচল করছে। আন্তর্জাতিক এই চ্যানেলে 1 বছর পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণের পর আজ সকাল 11টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মংলা ঘষিয়াখালী চ্যানেল ঘুরে তরিকুল ইসলামের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। জলিল মাঝি মংলা ঘষিয়াখালী চ্যানেলের রামপাল খেয়াঘাটে নৌকায় যাত্রী পারাপার করেন। 2 থেকে 3 বছর আগে এই চ্যানেলটি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আবারও নৌকা বাইতে পারবেন সেটা কল্পনাতে আনেননি। চ্যানেল খননের ফলে আবারও উপার্জন শুরু করেছেন। নদী কাটিয়ে দেওয়ার পরে আপনার নৌকা চলতিতে, যানবাহন চলতিতে, আপনার অনেক কিছু এখানে নদী কাটিয়ে মোটামুটি সব দিক থেকে আমাদের সুবিধাই। নিজেদের প্রাণের দাবি পূরণ হয় খুশি এলাকাবাসী। চ্যানেলটি সচল হওয়ার ফলে 2 দিনের পথ 1 দিনেরও কম সময়ে পাড়ি দেয়া কার্গোযোগে ভারত থেকে ক্লিংকার নিয়ে আসা চালক কাদের মুন্সি ও আকরাম জানালেন একই কথা। আমরা ওই জয়মনি হয়ে ঘুরে
যাচ্ছে। এখন নদী এই কাটার জন্য আমাকে যে ড্রাব আছে সেই ড্রাব অনুযায়ী পানি বেশি আছে, এই জন্য আমাদের এখন চলাচল করতে কোনো অসুবিধা হচ্ছে না। এই চ্যানেলটা কাটাতে আমাদের সুবিধা হয়েছে, এটা তো আমাদেরও সুবিধা হয়েছে, মালিকেরও সুবিধা হয়েছে। সরকার যে স্টেপ নিয়ে ড্রেজার দিয়ে নদী খনন করেছে, সেই এখন নদীর ফিরে জীবনের যৌবন সে লাভ করেছে। এখন সমস্ত রকমের নৌযান যাতায়াত করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। ভাটার সময় বড় বড় ট্যাঙ্কার কার্গো চলাচল করতেছে। খেটে খাওয়া মানুষের অনেক উন্নয়ন হয়েছে এই নদীর নাব্যতা ফিরে আসাতে। এদিকে বিআইডব্লিউটি এর সংশ্লিষ্ট কর্মকর্তা সারা বছর নির্বিঘ্নে যাতে নৌযান চলাচল করতে পারে এজন্য ড্রেজার বেজ স্থাপনের পরিকল্পনার কথা জানান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু এখানে একটা ড্রেজার বেজ স্থাপন করব এবং সারা বছরই মেইনটেনেন্স ড্রেজিং কার্যক্রমটা চলবে। তো আমরা আশা করছি যে আমরা মংলা ঘষিয়াখালী খাল সারা বছর মানে নৌ চলাচলের জন্য এখন থেকে উপযোগী থাকবে। পশুর ও বলেশ্বর নদীর সাথে সংযোগ স্থাপন করা মংলা ঘষিয়াখালী চ্যানেলের দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। বিআইডব্লিউটি এর পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর এই চ্যানেল দিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় ৩৫,০০০ নৌযান চলাচল করেছে। এখন স্থানীয়দের কাছ থেকে দাবি উঠেছে এই চ্যানেলটি সচল রাখতে নিয়মিত ড্রেজিং এর ব্যবস্থা করা। মংলা ঘষিয়াখালী চ্যানেল থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। ১ নভেম্বর থেকে ঢাকা ও বিভাগীয় শহর সহ ১.৫ শতাধিক স্পটে শুরু হচ্ছে ৭ম জাতীয় আয়কর মেলা। এবার মেলায় প্রথমবারের মতো চালু করা হচ্ছে অনলাইন ট্যাক্স। এনবিআর কর্মকর্তারা আশা করছেন ৮ম পে স্কেল বাস্তবায়নের ফলে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী কর রেটে আসায় মেলায় রিটার্ন দাখিল ও কর আহরণ অনেক বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিবলি। প্রথমবারের মতো এবার আয়কর মেলার আয়োজন করা হচ্ছে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব নির্মাণাধীন ভবনে। তাই করদাতাদের ভালোভাবে সেবা দিতে বড় পরিসরে চলছে মেলার প্রস্তুতি। এনবিআর এর কর্মকর্তারা জানান, এবারের মেলায় প্রথমবারের মতো অনলাইনে ট্যাক্স সিস্টেম উদ্বোধন করা হবে। নতুন অর্থায়নে বেশ কিছু পরিবর্তন আসায় এবছর রিটার্ন দাখিলের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা তাদের। করদাতাদেরকে সেবা প্রদান করার জন্য আমাদের হেল্প ডেস্ক নেওয়ার জন্য যত ধরনের সুবিধা আছে আমরা সেগুলি বলবৎ থাকবে। আমাদের ট্যাক্স অনলাইন যেটা সেটা আমরা এই মেলার দিন উদ্বোধন করার চিন্তা করছি এবং অর্থ আইনে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীর বেতন মূল বেতন ১৬,০০০ টাকার বেশি তাদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই খাত থেকে আমরা ৩-৪ লক্ষ করদাতা বেশি পাবো। জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে ২০১০ সালে প্রথমবারের মতো আয়কর মেলার আয়োজন করে এনবিআর। প্রথমে শুধু ঢাকায় এই মেলা হলেও করদাতাদের ব্যাপক সাড়া পেয়ে বিভাগীয় জেলা শহর সহ পর্যায়ক্রমে বাড়ানো হয় মেলার পরিসর। এখানে একসাথে সব সেবা পাওয়ায় অধিকাংশ করদাতা অপেক্ষায় থাকেন মেলার। আগে ট্যাক্স অফিসে যে ধর্ণাতে দিতাম হয়তো একদিনে গিয়ে হতো না, কিন্তু এখন আমার এই বাড়তি সময়টাও লাগছে না। আর ওইখানেতে আগে ট্যাক্স অফিসে গিয়ে আমাকে পয়সা ছাড়া কোনোভাবেই এটা আমাকে রিলিজ করতো না কাগজটা। রাস্তাঘাটের কথা বলেন, বিদ্যুতের কথা বলেন, গ্যাসের কথা বলেন, এগুলো তো সমস্যা আছেই। আমাদের এই সেবাটা খুবই আমরা কম পাচ্ছি। স্বল্প বেতনে যারা চাকরি করি তো তাদের কাছ থেকে কর গভর্নমেন্ট নিচ্ছে, বাট আমরা সোশ্যাল সিকিউরিটি পাই না, চিকিৎসা ঠিকমতো পাই না। গত বছর মেলায় রিটার্ন জমা পড়েছিল ১,৬১,০০০ আর কর আহরণ হয়েছে ২,০৩৫ কোটি টাকা। এবার রিটার্ন দাখিলের জন্য ১ মাস বেশি সময় দেওয়া হলেও ৩০ নভেম্বরের পর নির্ধারিত আয়করের ওপর ২% জরিমানা দিয়ে রিটার্ন দিতে হবে করদাতাদের। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য চলে যাচ্ছি রাজস্ব বোর্ডের সদস্য আব্দুর রাজ্জাকের কাছে। জনাব আব্দুর রাজ্জাক, আমরা সংবাদটি দেখলাম, নিউজটি ভ্যাট কাঠামো এবং আয়কর মেলা নিয়ে। সেক্ষেত্রে আমাকে একটু বলেন যে প্রতি বছর তো সেপ্টেম্বরে মেলা শুরু হয়, কিন্তু এবার আপনারা পিছিয়ে নভেম্বরে নিচ্ছেন। সেক্ষেত্রে কি কি সুবিধা না কি জন্য আপনারা এই মেলাটি পিছিয়ে নিলেন? ধন্যবাদ আপনাকে। এই বছর আসলে আমাদের অর্থ আইন ২০১৬-তে রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০শে নভেম্বর এবং ৩০শে নভেম্বরকেই ট্যাক্স ডে হিসেবে ডিক্লারেশন করা হয়েছে। সেই কারণেই আমাদের রিটার্ন দাখিলের সময়সীমা যেহেতু ৩০শে নভেম্বর, আমরা সেই কারণে আমরা সেপ্টেম্বর থেকে মেলাটাকে নভেম্বরে নিয়ে গেছি এবং আমাদের মেলা ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর সারা দেশব্যাপী বিভিন্ন স্পটে, আপনি ইতিমধ্যেই বলেছেন যে ১৫০টি স্পটে ঢাকা সহ ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে। তো আমরা এই বছর আমাদের মেলার যে পরিসর সেই গত বছরের প্রায় একই রকম পরিসর, তবে আমাদের
ঢাকায় যে মেলাটি অনুষ্ঠিত হয়েছিল সেটি গত বছর অনুষ্ঠিত হয়েছিল অফিসার্স ক্লাব ঢাকায়, কিন্তু এই বছর আমরা প্রথমবারের মতো আমাদের এই আয়কর মেলা আমাদের নিজস্ব নির্মাণাধীন রাজস্ব ভবন যেটা শেরেবাংলা নগরে হচ্ছে সেখানে আমরা বড় পরিসরে করতে যাচ্ছি। এবং আমি মনে করি যে গত বছর আমরা যেখানে করদাতাদেরকে যে সেবা প্রদান করেছিলাম সেই সকল সেবাই অপরিবর্তিত থাকবে। তদুপরি আমরা এই বছর আয়কর মেলাতে আমরা আরো অতিরিক্ত কিছু সেবা দিতে পারবো। তো এই বছরই প্রথম আমাদের আয়কর অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিশনের সুযোগ আমরা করদাতাদেরকে দিচ্ছি এবং 1 নভেম্বর আয়কর মেলা যেদিন উদ্বোধন হবে সেদিনেই এই ট্যাক্স লাইন অন রিটার্ন সাবমিশন উদ্বোধন করা হবে। মাননীয় অর্থমন্ত্রী সেটি উদ্বোধন করবেন এবং তার আগে আজকে প্রথম কর অঞ্চল 4-এ আজকে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী এটার পাইলটিং করবেন এবং 29 তারিখে এবং টাঙ্গাইলেও সেটার পাইলটিং হবে। তো 1 নভেম্বরে আমাদের সারা দেশব্যাপী সেই অনলাইন উন্মুক্ত করে দেওয়া হবে। তখন করদাতা যে কোনো জায়গা থেকে বসে রিটার্ন দিতে পারবেন, এমনকি বিদেশ থেকেও তার অনলাইনে রিটার্ন সাবমিশন করতে পারবেন। সেক্ষেত্রে একটু আমাদের বলেন যে এবারে যে মেলা আপনারা শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রে মেলা বাস্তবায়নের ক্ষেত্রে কি কি পদক্ষেপ কিংবা কতদূর আপনাদের এই বাস্তবায়নের? আমরা এই বছর আসলে নির্মাণাধীন রাজস্ব ভবনে মেলা করছি, তবে আমরা ইতিমধ্যেই আমাদের অনেক দূর কাজ এগিয়ে নিয়েছি। আমাদের মেলা বাস্তবায়ন, ঢাকার মেলা বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না। তো যেহেতু বেশ কয়েকটি মেলা আমাদের অফিসার্স ক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়েছে, এবার প্রথম যেহেতু আমরা শেরেবাংলা নগরে আগারগাঁওতে আমরা আমাদের নিজস্ব ভবনে মেলা নিয়ে যাচ্ছি, সেখানে এটিকে পরিচিত করার জন্য আমরা ব্যাপক প্রচারের ব্যবস্থা রেখেছি। পাশাপাশি ঢাকার 4টি স্পট থেকে অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর 2 নম্বর এবং উত্তরা থেকে বাস সার্ভিসেরও ব্যবস্থা রাখা হবে যাতে করে করদাতাগণ সহজেই সেই জায়গায় পৌঁছতে পারেন। পাশাপাশি আমরা ব্যাপক প্রচারের ব্যবস্থা করছি। করদাতাগণ, আমরা মনে করি যে শেরেবাংলা নগরও কিন্তু ঢাকার মিডিলে অবস্থিত, সেখানে করদাতাগণ সহজেই যেতে পারবেন। এখানে যাওয়ারও অনেকগুলি রাস্তা আছে, তো আমার মনে হয় কোনো সমস্যা হবে না। নতুন নির্মাণাধীন ভবন যেটা, সেখানে কি পর্যাপ্ত একেবারে যেটা আমরা বলি যে মেলার জন্য যে জায়গা, তারপরে আসা যাওয়া, যে যারা আসবেন করদাতারা যারা আসবেন তাদের পর্যাপ্ত বসার সার্বিকভাবে ব্যবস্থাপনা ঠিক আছে কিনা এটা একটু বলুন। হ্যাঁ, আমরা আসলে ওই বিল্ডিংটি একটি অনেক বড় বিল্ডিং, 66,000 স্কোয়ার ফিটের বেসমেন্ট আছে 2টি, যেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হবে এবং আমাদের এই নির্মাণাধীন ভবনটি 44,000 স্কোয়ার ফিটের 8 তলা পর্যন্ত নির্মাণ কাজ 8 তলার কাজ চলছে, 7 তলা পর্যন্ত নির্মাণ কাজ কমপ্লিট হয়েছে। তো এখানে আমরা আসলে গ্রাউন্ড ফ্লোরটাই ব্যবহার করব মেলার জন্য এবং 2 তলায় আমরা কিছু অংশ ব্যবহার করব মেলার জন্য। এছাড়াও যদি প্রয়োজন হয় 2 তলা এবং 3 তলায় আমাদের আরো জায়গা আছে, সেগুলি ব্যবহার করা যাবে। তো আমি মনে করি সেটুকু লাগবে না, কারণ আমাদের গ্রাউন্ড ফ্লোরে প্রায় 66,000 স্কোয়ার ফিট জায়গা আছে, যেটা অনেক বেশি। কারণ অফিসার্স ক্লাবে আমরা সাধারণত 22,000 স্কোয়ার ফিটের মতো জায়গা আমরা ব্যবহার করতাম মেলার জন্য, কিন্তু এখানে আমরা এই বছর আমাদের মেলার ব্যবহার উপযোগী জায়গা প্রায় 40,000 স্কোয়ার ফিটের মতো থাকবে। একটি কথা বললেন যে জনাব রাজ্জাক, যে ঢাকায় যে মেলার যে পরিসরগুলো এটাতে কোনো সমস্যা হবে না, কিন্তু বিভাগীয় পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে যে মেলাগুলো করা হবে সেখানে কি পর্যাপ্ত আপনাদের পদক্ষেপ এই মেলা বাস্তবায়নের জন্য কি কোনো সার্বিকভাবে পদক্ষেপ আপনারা কি দেখেছেন যে তাদের ঠিক আছে কিনা? আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। আমরা গত বছরও আমরা কিন্তু 150টি স্পটে আমরা আয়কর মেলা করেছিলাম। আমাদের কর বিভাগে যারা আমরা কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের একটা ক্যাপাসিটি বিল্ড আপ অলরেডি হয়েছে এবং আমরা আশা করি আমাদের এই মেলা অনুষ্ঠান করতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। আমরা সকল জায়গায় আমরা সাকসেসফুলি মেলা অনুষ্ঠান করতে পারবো। সেক্ষেত্রে আমাকে একটু বলেন যে যারা করদাতা আসবেন তাদের থেকে এবার প্রতিটা মেলায় কিন্তু একটা প্যাকেজ থাকে কিংবা এরকম, সেক্ষেত্রে এবার মেলায় কোনো ধরনের প্যাকেজ কিংবা এরকম কোনো সুবিধা কিংবা কোনো ফ্যাসিলিটি পাবে কি করদাতারা? মেলায় সাধারণত আমরা বিশেষ কোনো আর্থিক কোনো সুবিধা আমরা দেই না। আমরা যে মেলায় সাধারণত আমরা একটা ওয়ান স্টপ সার্ভিস দিয়ে থাকি। যে কোনো করদাতা যদি আসেন তিনি এই অর্থ বছরের এই কর বর্ষের 2016-17 কর বর্ষের আয়কর রিটার্ন উনি জমা দিতে পারবেন এবং এই রিটার্ন জমা দেওয়ার আগে ওনার যদি কোনো সার্ভিস প্রয়োজন হয়, রিটার্ন পূরণ করা, ক্যালকুলেশন থেকে শুরু করে ট্যাক্স জমা দান এবং ই পেমেন্টের মাধ্যমে ট্যাক্স প্রদান করতে পারবেন। আমাদের সোনালী এবং জনতা ব্যাংকের এখানে বুথ থাকবে, তারা চালানের মাধ্যমে ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। সকল ধরনের সেবাগুলি এখানে তারা পাবেন। তো আমরা এখানে আমাদের কর্মকর্তারা থাকবেন, কর্মচারীরা থাকবেন, তাদের প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা তারা দিয়ে থাকবেন। এবং এখানে একটা বিশেষ সুবিধা হলো এই যে একজন করদাতা এখানে এসে
তার সকল ধরনের সুবিধাগুলি এক জায়গায় পায়। এটাই হলো তাদের বাড়তি পাওনা। এবং আমার মনে হয় আমাদের এই গত 2010 সাল থেকে আমরা মেলা করে আসছি, আমাদের অভিজ্ঞতা যে প্রতি বছরই করদাতাদের একটা আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং তাদের আগ্রহের কারণেই কিন্তু আমরা প্রতি বছর এই মেলা করে যাচ্ছি এবং আমরা মেলার পরিসরও বৃদ্ধি করছি। এখন একটু আমাদের বলেন যে সেটা হচ্ছে যে অনলাইনে যে আয়কর প্রদান আপনারা শুরু করেছেন বেশ আগে থেকে, সেক্ষেত্রে এখন কোন অবস্থায় রয়েছে এই কার্যক্রমটা, আপনাদের সফলতা কতটুকু? আমাদের আসলে অনলাইনের পেমেন্টের ব্যবস্থা আমাদের আগে থেকেই চালু ছিল। এই বছর আমরা অনলাইনে রিটার্ন গ্রহণ করব। তো আমরা পাইলট বেসিসে আজকে আমাদের করঞ্চল 4-এ সেটা উদ্বোধন করা হবে এবং 29 তারিখে টাঙ্গাইলে সেটি পাইলটিং করা হবে। পরবর্তীতে 1 নভেম্বর কামিং মেলাতে মেলার প্রথম দিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই সেটি অনলাইন সিস্টেমটাকে উদ্বোধন করা হবে। তারপর থেকেই সারা দেশের থেকে বা দেশের বাইরে থেকেও করদাতাগণ তাদের আয়কর রিটার্ন অনলাইনে দিতে পারবে, জমা দিতে পারবে। আচ্ছা জনাব আব্দুর রাজ্জাক, আমরা এই বিষয়ে আবারও আলোচনা করব বিরতির পরে। গণভবনে শিশুদের সুরক্ষায় হেল্পলাইন উদ্বোধন করে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাবা মায়ের ভিতরেও একটা আস্থা বিশ্বাস যে ছেলেকে বিয়ে দিলেই সমস্যার সমাধান হলো না, তাকে লেখাপড়া শেখাতে হবে, নিজের পায়ে দাঁড় করাবার সুযোগ দিতে হবে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এটা প্রয়োজন, সেই বিষয়টা খুব জরুরি। কাজে আমি যেটা মনে করি যে আজকে আমরা যে কাজগুলি করে যাচ্ছি এবং এই যে আমাদের শিশু আদালতগুলি, আমরা কিন্তু ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি আমি, এবং সেটা আমাদের যেমন এটওয়াইয়ের মাধ্যমে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি যে শুধুমাত্র শিশু আদালত বলে না, সারা বাংলাদেশে আদালতগুলির সাথে জেলখানা যেখানে কারাগারগুলি আছে, কারাগারে ইতিমধ্যে আমি নতুন নির্মিত যে কারাগার, সেখানে আমি নির্দেশ দিয়ে দিয়েছি কোর্টরুম তৈরি করতে। কারাগারের সাথে কোর্টরুম থাকবে। যে সমস্ত আসামি খুবই ভয়ানক প্রকৃতির, যাদেরকে বারবার আনা নেওয়া একটা সমস্যা, ওখানেই আদালত বসবে, ওখানেই তাদের আইনজীবীরা থাকবে এবং অনলাইনে বিচার হবে। এই অনলাইনে বিচারের কার্যক্রমটা কিন্তু ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেটা হচ্ছে। আর শিশু আদালতের জন্য আমার মনে হয় এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটাও কিভাবে করা যেতে পারে অবশ্যই আমরা সেটা দেখব, এবং এটা হলে পরে আমি মনে করি যে শিশুরা আর তাহলে ভয় পাবে না। কারণ একটা বাচ্চা তো আর নিজে একা একা আদালতে এসে মামলা করতে পারবে না, কিন্তু অনলাইনে যদি হয় তাহলে সেই সুবিধাটা থাকবে যে তার জায়গায় বসেই সে তার নালিশটা করতে পারবে, বিচারটা পেতে পারবে এবং বিচার করা যাবে, সেটা হবে। কাজে ডিজিটাল যে সুবিধা আমরা করে দিচ্ছি এটা তার জন্য অনেক কার্যকর হবে। তা আমি এখন হেল্পলাইনের সাথে কথা বলছি, হেল্পলাইন আমাকে কি সাহায্য করতে পারে। আমি একটা 70 বছরের ছোট্ট শিশু কথা বলছি। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ফোন পেয়ে আমরা খুবই আনন্দিত। একটা 70 বছরের শিশু হিসেবে আপনাকে আমরা যে সহায়তাটা দিতে পারি, যে এখান থেকে আপনি তথ্য সহায়তা সেবা, কাউন্সিলিং সেবা, আইনি সহায়তা সেবা, তারপরে হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে শিশুকে উদ্ধারের সহায়তা পাবেন। এছাড়াও মনের যে কোনো কথা, যেমন ভালো লাগা, মন্দ লাগা, তারপরে স্কুলে কোনো সমস্যা হলে, কর্মক্ষেত্রে কোনো সমস্যা হলে, সেই সমস্যাগুলো শিশুরা এখানে মন খুলে বলতে পারে। তখন শিশুর সমস্যাগুলো আমরা যাচাই করে শিশুর সাথে ভালো সম্পর্ক তৈরি করে সমস্যাগুলো বিশ্লেষণ করে তখন শিশুর জন্য কি স্টেপ নিলে শিশুর সুরক্ষাটা নিশ্চিত হবে, তখন সেই পদক্ষেপটা নেই। শিশুরা যেভাবে সেবাটা পাবে সেটা নিশ্চিতের জন্য স্থানীয় সমাজসেবা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসনের মাধ্যমে এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এনজিও প্রতিনিধি, ওনারাও এখানে সহায়তা করে থাকেন। এক মিনিট, আমার এখানে একটা সাজেশন আছে, সেটা হলো যে অনেক সময় কিন্তু এই ধরনের সুযোগ দিলে পরে দেখা যায় যে অনেকে এটাকে অপব্যবহার করে, মিসইউজ করে। যেমন হেল্পলাইনে করে করে এখন কিন্তু টেকনোলজি আছে, এটা খুব বেশি অসুবিধা না। তো সেখানে সেই ক্ষেত্রে যখনই এই ধরনের কোনো নাম্বার থেকে এটাকে ফোন করে বিরক্ত করা বা কোনো মিথ্যা তথ্য দেওয়া অথবা কোনো রকম এই সুযোগটাকে অপব্যবহার করতে চাইবে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
এটারও একটা সুযোগ থাকতে হবে, এবং এরকম যদি কেউ করে সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করা এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এখানে যেহেতু বিচারপতি এখানে আছেন, আমি তাকে বলবো যে আপনার এ ব্যাপারে বোধহয় কিছু নীতিমালা যখনই থাকা দরকার, যে এটা কোনো রকম অপব্যবহার যেন কেউ করতে না পারে, করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এখানে আমাদের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যদি এই তথ্য সংগ্রহ করতে যে সুযোগটা দরকার, আমরা বেশ কিছু ব্যবস্থা নিচ্ছি, আমরা সে ব্যাপারে সাহায্য করতে পারবো। আর কিছু আছে? আর কি কি সুবিধা পাই বলেন? আমি একটা ছোট শিশু হয়েছে। হ্যাঁ, ফরিদপুরে। মাননীয় প্রধানমন্ত্রী স্যার এই মুহূর্তে মনে রাখার জন্য খুব সহজ। অভিভাবক বৃন্দের প্রতি আবেদন, আপনার শিশুর যে কোনো সহযোগিতার জন্য এই কল সেন্টারে যোগাযোগ করবেন। স্যার, আপনি একটু আগে বলেছেন ফরিদপুরে শান্তিনিবাসের কথা, আমরা ফরিদপুরে। দর্শক, গণভবনে শিশুদের সুরক্ষায় হেল্পলাইন উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ ছিলাম সেখানে। দর্শক, আবারও আলোচনায় ফিরছি। আব্দুর রাজ্জাকের সাথে কথা বলছিলাম রাজস্ব নিয়ে। আব্দুর রাজ্জাক, আমাদের একটু বলেন যে এবারের মেলায় বিভিন্নভাবে আপনাদের যে পরিকল্পনা এবং বাস্তবায়নের যে পরিবেশ, সেগুলো আমরা জানাচ্ছিলেন এর আগে। সেক্ষেত্রে এখন একটু বলেন যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আপনারা প্রথম যাচ্ছেন যে অনলাইন কার্যক্রমে, এক্ষেত্রে করদাতারা কি কি সুবিধা পেতে পারেন? আমরা এই বছর প্রথম অনলাইন রিটার্ন সাবমিশনে যাচ্ছি, এবং সেটা আপনি ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি যে আমরা মেলার প্রথম দিনেই সেটি উদ্বোধন হবে। সারা দেশ থেকেই মানুষ তার আয়কর রিটার্ন ঘরে বসেই দিতে পারবে। এখন প্রথম সুবিধা হলো এই যে এই রিটার্ন দাখিল করার জন্য করদাতাকে আর অফিসে আসতে হবে না, সে ঘরে বসে সে আয়কর রিটার্ন জমা দিতে পারবে। এই ক্ষেত্রে তাকে অনলাইন রিটার্ন পোর্টালে যেয়ে তাকে রিটার্নটি ফিল আপ করতে হবে, এবং সেখানে অটোমেটিক্যালি তার বিভিন্ন তথ্য দেওয়ার পরে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের তথ্য দেওয়ার পরে, অর্থাৎ রিটার্নটা যথাযথভাবে পূরণ করার পরে অটোমেটিক্যালি ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাবে, এবং ওই ট্যাক্সটা পেমেন্ট করে চালানের নাম্বার এবং এগুলি দেওয়ার পরে তার কাছে যখন রিটার্নটা সে সাবমিট করবে, সাবমিট করার পরে তার অটোমেটিক্যালি সেখান থেকে একটা সার্টিফিকেটও বেরিয়ে আসবে, এবং এই ক্ষেত্রে এটা আর তার অফিসে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনলাইন সাবমিশনটাই তার ফাইনাল সাবমিশন হিসেবে বিবেচিত হবে। তো আমরা তবে এই ক্ষেত্রে তার আমাদের এই রিটার্নটি যদি অডিটে না পড়ে, পরবর্তীতে কোনো ত্রুটি যদি না পাওয়া যায়, তাহলে তার আর এটাই ফাইনাল হিসেবে বিবেচিত হবে। আর যদি অডিট নির্বাচিত হয়, কোনো ত্রুটি থাকে, তাহলে তাকে করদাতাকে জানানো হবে, জানিয়ে তারপরে অন্য ব্যবস্থা পরবর্তীতে নেওয়া হবে। তো এই আমার মনে হয় যে করদাতারা যে অফিসে আসতেন, তার একদিকে তার সময় সাশ্রয় হবে, অর্থের সাশ্রয় হবে, এবং হ্যাসেল ফ্রি যেটা হবে, সে ঘরে বসেই বা সে যদি দেশের বাইরেও থাকে, তার কাছে যদি তার প্রয়োজনীয় তথ্য উপাত্ত থাকে, তাহলে সে সেখান থেকেও কিন্তু আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। সেক্ষেত্রে অনলাইন রিটার্ন যে ফর্ম যদি বলি আমরা, যে ফর্মটা পূরণ করে তারা এটা দিয়ে দেবে, সেক্ষেত্রে সেখানে কোনো ত্রুটি কিংবা কোনো ঘাটতি আপনাদের আছে কিনা, কিংবা সব এখানে যদি তারা যদি কোনো সমস্যা ফেস করেন, আমাদের কিন্তু ওখানে আমাদের কল সেন্টার আছে, তারা যদি ওখানে তারা যোগাযোগ করেন, তারা সাথে সাথে সেখান থেকে প্রশ্নের সমাধান করতে পারবেন। বা আমাদের এই ধরনের বিষয়ে আসলে এই অনলাইন সিস্টেমটা কিন্তু ফুললি অটোমেটেড। এখানে কিন্তু মেনুগুলি এমনভাবে করা থাকবে, সে একটার পর একটা শুধু পূরণ করে যাবে, সে নিজে নিজেই বুঝতে পারবে। এটা খুবই সহজ, খুব কঠিন কাজ নয়। যার কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান আছে, সেই এটা পূরণ করতে পারবে। এখানে অত জটিল কোনো বিষয় নেই। আচ্ছা, আমাদের একটু বলেন যে রিটার্ন দাখিলের সংখ্যা এবারের মেলায় কেমন হতে পারে, আপনাদের টার্গেট কেমন আছে? আমরা গত বছর আয়কর মেলায় আমরা 1,61,000 এর মতো আয়কর রিটার্ন আমাদের জমা পড়েছিল, কিন্তু এই বছর আমাদের এই রিটার্নের সংখ্যা আমরা মনে করি অনেক বাড়বে। এর প্রধান কারণ হলো যে আমাদের এই গত অর্থ বিলের মাধ্যমে যে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যাদের 16,000 টাকার উপরে মূল বেতন আছে, তাদের টিআইএন নেওয়া বাধ্যতামূলক এবং রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে। সেই কারণে আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের অনেক রিটার্নের সংখ্যা বাড়বে, কারণ আমাদের মেলাগুলিতে সাধারণত যারা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার, বিশেষ করে যারা স্যালারিড ট্যাক্স পেয়ার, তারাই কিন্তু এখানে রিটার্ন জমা দিতে আসেন। তো আমি এই বছর যারা প্রথমবারের মতো তারা কর নেটের আওতাভুক্ত হবেন, তারা এখান থেকে সেবাও পাবেন, প্রয়োজনীয় পরামর্শও পাবেন, এবং তারা আমার মনে হয় এই অফিসের যে হ্যাসেল ফ্রি
অ্যাভয়েড করার জন্য, হ্যাসেল অ্যাভয়েড করার জন্য তারা মেলায় এসে রিটার্ন সাবমিশন করবেন। সেই থেকে আমাদের একটা ধারণা যে এই বছর রিটার্নের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে। যেটি বললেন যে আব্দুর রাজ্জাক, সেটা হচ্ছে যে 16,000 বেতন, যাদের 16,000-এর উপরে যাদের বেতন কিংবা 16,000 থেকে তাদের যে কার্যক্রম, সেটা অর্থমন্ত্রীরা কিন্তু বলেছিলেন যে 2 বছর পরে এই কার্যক্রম শুরু হতে পারে এরকম। সেক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড কি চিন্তা করছে যে 2 না, বছর? ওইটা অর্থ আইনে এটা পাশ করা আছে যে এই বছর থেকে সেটা কার্যকরী। 16,000 টাকার উপরে যাদের রিটার্ন আছে তাদের টিআইএন নেওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে সার্বিকভাবে খুব সংক্ষেপে যদি একটু বলেন যে এবার এবং যে কারণে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের টিআইএন নিবন্ধনের সংখ্যা কিন্তু আমাদের অনেক বেড়েছে। আমাদের গত বছর যেখানে প্রায় 17-18 লক্ষের কাছাকাছি ছিল, এটা এবার প্রায় 22 লক্ষের উপরে চলে গেছে অলরেডি নিবন্ধনের সংখ্যা। জনাব আব্দুর রাজ্জাক, আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। এই আয়কর মেলা এবং রাজস্ব, জাতীয় রাজস্ব নিয়ে আরো বিস্তরভাবে আলোচনা হবে পরবর্তী কোনো এক সময়। তো আজকে এই পর্যন্ত, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম রাজস্ব নিয়ে এবং আয়কর মেলা নিয়ে। সাথে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। দেশের ই কমার্স খাতে ঋণ দিতে ব্যাংকগুলোর তেমন আগ্রহ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ব্যাংকগুলোর অর্থায়ন নীতিমালা ডিজিটাল বাংলাদেশ এর বিরুদ্ধে। গতকাল রাজধানীর একটি হোটেলে দেশের ই কমার্স খাতের নীতি নির্ধারণের লক্ষ্যে আয়োজিত ই কমার্স পলিসি কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি। সম্ভাবনাময় এ খাতে এখনও দেশের বড় বড় ব্যবসায়ীরা বিনিয়োগ করছে না উল্লেখ করে তিনি বলেন, এই খাতটি এখনও শিল্পের পর্যায়ে যেতে পারেনি। দেশের নতুন এই খাতটিকে একটি সুষ্ঠু অবকাঠামোর উপর দাঁড় করাতে এবং ই বাণিজ্য প্রসারে এখানে একটি আইনি কাঠামো থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা যত বাড়ছে, দেশের ই কমার্সের সম্ভাবনা তত বাড়ছে। এছাড়া এ খাতে স্বচ্ছতা বাড়াতে খুব দ্রুত ই কমার্সের উপর একটি নীতিমালা গঠন করা হবে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। আমার কাছে মনে হচ্ছিল যে কোনো ব্যবসা বাণিজ্যের জন্য মানে নিজের পকেটের টাকাটা আছে, লাগবে, প্রাথমিক টাকাটা লাগে, পুঁজিটা, কিন্তু ব্যাংকের সহযোগিতা লাগে। পৃথিবী এইভাবেই বাণিজ্য হয়, কিন্তু এখানে ব্যাংক কিন্তু এগিয়ে আসছে না। ব্যাংকের অর্থায়ন নীতিটা অত্যন্ত মানে ডিজিটাল বাংলাদেশের বিরুদ্ধে। কোন এখানে বিনিয়োগ করতে তারা সেখানে, কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় যে ব্যবসাদার যারা আছেন বা ব্যবসায়িক ব্যক্তিত্ব আছেন, তারা কিন্তু এখনো তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বিনিয়োগ করছেন না। এটা অনেকটা কুটির শিল্পের মতন আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি যে শিল্প বলে যেটা, সে শিল্পের রূপ হয়নি। দেশের 9,886টি পোস্ট অফিসকে ই কমার্সের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল রাজধানীর হোটেলের রেডিসন ব্লুতে ই কমার্স পলিসি কনফারেন্সের তৃতীয় সেশনে বিজনেস লিডারশিপ ডায়ালগ অন ই কমার্স সেমিনারে এসব কথা বলেন তিনি। মার্কেটকে প্রতিযোগিতাপূর্ণ করতে ই কমার্স সেক্টরে লেভেল প্লেইং ফিল্ড দরকার বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদের সঞ্চালনায় সেমিনারের সমাপনী অংশ নিয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, এ খাতের উদ্যোক্তাদের সহায়তা করতে সরকার সবসময় প্রস্তুত। পোস্ট অফিসকে আমি ব্যবহার করতে চাই। 9,886টি পোস্ট অফিস ই কমার্সের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক, এটা আমি চাই, এবং এটার জন্য যত দ্রুত কাজ করা সম্ভব সেটা আমি করতে চাই। আমাদের সকল সেক্টরের জন্য সবসময় যেন একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে। কখনো যেন কোথায় কেউ একটা মার্কেটকে ডমিনেট করার মতো একটা পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। কম্পিটিটিভ হয় যেন মার্কেটটা, কোনো মনোপলি যেন সৃষ্টি না হয়, এবং যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে। এটা আবার নিশ্চিত করবার দায়িত্ব ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের, এবং সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব। সড়ক ও জনপথ অধিদপ্তরের বৃহত্তর ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্প সহ 1,791 কোটি টাকার 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়। এর মধ্যে আরবান ট্রান্সপোর্ট প্রকল্পটির জন্য ব্যয় হবে 855 কোটি 37 লাখ টাকা। অন্যান্য প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্পের আওতায় ভোলা জেলায়
সাইক্লোন সেন্টার ও সংযোগ সড়ক নির্মাণ কাজ এবং দ্রুত জ্বালানি সরবরাহের লক্ষ্যে ইস্টার্ন রিফাইনারির ডাবল পাইপলাইন স্থাপনের প্রকল্পটি অনুমোদন হয়। এছাড়া পঞ্চগড় ও লালমনিরহাট জেলায় বেসরকারি উদ্যোগে স্থাপিত 2টি সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়। বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে 5 বছর পর্যন্ত কর অব্যাহতি চেয়েছে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন BLFCA। গতকাল মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সাথে ত্রৈমাসিক বৈঠকে এ দাবি জানিয়েছেন সংগঠনটি। বৈঠক শেষে BLFCA এর চেয়ারম্যান মফিজউদ্দিন সরকার সাংবাদিকদের জানান, দুর্নীতি সহ অন্যান্য অনিয়ম রোধে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সুশাসন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বন্ড মার্কেট নিয়ে একটা আলোচনা হয়েছে যে বন্ড মার্কেটে ট্যাক্স এক্সাম্পশন দেওয়া, যারা কিনবে তাদের উপরে এটা 5 বছর জন্য ট্যাক্স রিবেট করে দেওয়া, পরবর্তীতে প্রগ্রেসিভ রেটে ট্যাক্স বসানো, এটা বাংলাদেশ ব্যাংক স্টাডি করছে ব্যাপারটা, MBR এর কাছে ওনারা টেক ওভার করবেন। কিছু কিছু জায়গায় আমাদের ব্যত্যয় এখনো হচ্ছে, এগুলাকে কিভাবে আমরা রিমুভ করতে পারি, গুড গভর্নেন্স আওতা নিয়ে আসতে পারি, গভর্নর মহোদয় আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন কিছু। গৃহসজ্জা শিল্পের অত্যাধুনিক প্রযুক্তি আর উদ্ভাবন তুলে ধরতে আজ থেকে রাজধানীতে শুরু হচ্ছে 2টি আন্তর্জাতিক প্রদর্শনী। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইন্টেরিয়র এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো 2016 এবং বাংলাদেশ লাইটিং এক্সপো 2016 শীর্ষক প্রদর্শনীটি দুটির আয়োজন করছে যথাক্রমে পাওয়ারটেক স্টার গ্রুপ এবং সাই পাওয়ারটেক লিমিটেড। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পাওয়ারটেক স্টার গ্রুপ ও সাই পাওয়ারটেক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানী ঢাকা কমার্স কলেজ বিজনেস ক্লাবের উদ্যোগে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং এর উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজের কাজী ফারুকি মিলনায়তনে এই কর্মশালার অংশ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক এই কর্মশালা পরিচালনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠন পাওয়ার হাউ। দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে এই কর্মশালার ডিজিটাল বাংলাদেশ গড়তে অনেকটাই সহায়ক ভূমিকা রাখবে বলে মত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন NPO এবছর 6টি ক্যাটাগরিতে 18টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ শিল্প প্রতিষ্ঠানের পুরস্কার প্রদান করেছেন। গতকাল রাজধানীর একটি হোটেলে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শ্রেষ্ঠ শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। এবছর বৃহৎ শিল্প ক্যাটাগরিতে হাইডেলবার্গ সিমেন্ট, মাঝারি শিল্পে অ্যাথিক্স অ্যাডভান্স টেকনোলজি, ক্ষুদ্র শিল্পে ডিভাইন IT, মাইক্রোশিল্পে বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা, কুটির শিল্পে ম্যাক্সিম ইন্টারন্যাশনাল, রাষ্ট্রায়ত্ত শিল্পে যমুনা ফার্টিলাইজারকে পুরস্কৃত করা হয়। মোবাইল ব্যাংকিং সেবার পাশাপাশি ছাত্রছাত্রীদের বই পড়ার প্রতি উৎসাহ বাড়াতে বিশ্ব সাহিত্য কেন্দ্রকে এবছর 35,000 বই প্রদান করল বিকাশ। গতকাল রাজধানীর রাজগুত্রা মডেল কলেজে বই পড়া কর্মসূচির সম্প্রসারণে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, রাজগুত্রা মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল MM সালেহীন NDC। এই কর্মসূচির সম্প্রসারণ করার লক্ষ্যে 2014-15 সালে বিশ্ব সাহিত্য কেন্দ্রকে যথাক্রমে 34,000 ও 30,000 বই প্রদান করেছে বিকাশ। সেখানে আমরা সেবায় প্রথম এই স্লোগান নিয়ে 18 বছরে পদার্পণ করল প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে রাজধানীর বনানীতে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে 17 বছরের পথ চলায় ব্যাংকের নানা সাফল্যের কথা তুলে ধরেন ব্যাংকটির চেয়ারম্যান HBM ইকবাল। এ সময় প্রিমিয়ার ব্যাংকের পরিচালক আব্দুস সালাম মোর্শেদি ও BH হারুন সহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। জ্বালানি তেলের বাজার স্থিতিশীল করতে ওপেক সদস্যভুক্ত দেশগুলোর সাথে কাজ করতে আগ্রহী রাশিয়া। ভিয়েনায় ওপেকভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সদস্যদের সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন রাশিয়ার জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নোভাক। এ সময় তিনি জ্বালানির দামে স্থিতিশীলতা আনার স্বার্থে উত্তোলন ও সরবরাহ নিয়ন্ত্রণে আনতে ওপেকভুক্ত দেশগুলোর সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। নভেম্বরে ওপেকের আগামী বৈঠকে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
আসন্ন দীপাবলিতে চীনের সব আতশবাজির পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে ভারতের ব্যবসায়ীরা। নয়াদিল্লির নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে সদস্যদের বেইজিং এর ভেটোর জোরে ভারতীয়দের চীনা পণ্য বয়কটে উৎসাহিত করছেন তারা। দীপাবলিকে কেন্দ্র করে প্রতি বছরই প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য পোশাক, অলংকার, মিষ্টি সহ অনেক পণ্য কেনাকাটা করেন ভারতীয়রা। তবে প্রতি বছরই দীপাবলির আগে সাশ্রয়ী মূল্যে চীনা বিভিন্ন ফায়ার ওয়ার্কস পণ্যের সয়লাভ হয়ে যায় ভারতের বিভিন্ন রাজ্যের বাজার। লোকসান গুনতে হয় এই মৌসুমের আশায় বসে থাকা স্থানীয় ব্যবসায়ীদের। বর্তমানে ভারতের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $4,600 কোটি। তবে চীন থেকে পণ্য আমদানি পুরোপুরি বন্ধের কোনো উপায় নেই বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী নির্মলা সীতারাম। দীপাবলি উপলক্ষে ঘর শহর আলোকিত করতে একসময় মাটির প্রদীপের প্রচলন থাকলেও কালের বিবর্তনে তা ফিকে হতে বসেছে। মাটির প্রদীপের স্থান কেড়ে নিচ্ছে বৈদ্যুতিক রং বেরঙের লাইট। কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন শিলিগুড়ি শহরের কুমাররা। ঐতিহ্যের এই শিল্প ও সংস্কৃতিতে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি তাদের। পালিত হয় দীপাবলি। ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে আতশবাজি ফুটিয়ে আর প্রিয়জনদের উপহার সামগ্রী দিয়ে দিনটিকে উদযাপন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এ সময়টায় বেড়ে যায় মাটির তৈরি প্রদীপের চাহিদা। কিন্তু প্রযুক্তির উন্নয়নে এখন বৈদ্যুতিক বাহারি বাতির ভিড়ে ম্লান হয়ে গেছে মাটির প্রদীপের মলিন আলো। চাহিদা কমায় ন্যূনতম ব্যয়টুকুও তুলতে পারছেন না শিলিগুড়ির কুমাররা। ব্যবসা করতে কোনো আমরা সরকারি সাহায্য পাচ্ছি না। এবার দাম মনে করেন 200-250 টাকা হবে, 1000 এরকমই বিক্রি করতেছি আমরা। আগের বছর 300-350 টাকা হাজার উঠছিল, এবার মনে করেন 200-250 টাকা এরকম হাজার গেছে। কোনো কুমার কাঁচামালের খরচ তুলতে না পারায় গুটিয়ে দিচ্ছেন ব্যবসা। অথচ একসময় দীপাবলি উদযাপনের মূল সংস্কৃতির একটি ছিল মাটির প্রদীপ প্রজ্বলন। টুনি লাইটে যেমন আমাদের প্রদীপ তো জ্বালাতো সবাই, এখন এটার পিছনে মানুষের পরিশ্রম করতে হচ্ছে, তেল দিতে হচ্ছে, সেটা হয়তো লাইটের ব্যাপারটা দিতে হচ্ছে না। টুনি লাইটে কারেন্টের সাথে চলছে। এই ঐতিহ্য আর শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন শিলিগুড়ির কুমাররা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা নিয়ে সংশয়, বাসিন্দাদের ক্ষোভ। আবারও যাচাইয়ের কথা ভাবছে খোদ সিটি কর্পোরেশন। সমন্বয়হীনতাকে দুষছেন নগর বিশেষজ্ঞরা। শিশুদের সুরক্ষায় হেল্পলাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অপব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। কিছুক্ষণের মধ্যে মংলা ঘষিয়াখালী নৌ চ্যানেলের উদ্বোধন ঘোষণা। এবং 1 নভেম্বর থেকে ঢাকা ও বিভাগীয় শহর সহ দেশ শতাধিক স্পটে শুরু হচ্ছে আয়কর মেলা। প্রথমবারের মতো চালু করা হচ্ছে অনলাইন টেস্ট। এই ছিল এসবের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।